তো রাইসা মনি, তারপরে সিপাত যুক্ত হয়েছে, সিয়াম আছে। আহ আমরা পড়বো জীবের আবাসস্থল, মানে হচ্ছে জীব যেখানে থাকে। অর্থাৎ জীব বলতে কি বোঝো? এটা কি কেউ বলতে পারবে? জীব কি জিনিস? জীবন আছে। হ্যাঁ, যাদের জীবন স্যার আছে। আমি বলতে পারি। হ্যাঁ, বলো তো। তাদের জীব মানে আহ আহ, জীব মানে যাদের জীবন আছে তাদের জীব বলে। হ্যাঁ, হ্যাঁ। তো উদ্ভিদ, প্রাণী, অর্থাৎ পশু পাখি, মাছ, এদের জীবন আছে। তারপর ছোট ছোট যে পোকামাকড় বা ভাইরাস ব্যাকটেরিয়া, এদেরও জীবন আছে। তাই এরা হচ্ছে জীব। জি স্যার। এই জীব কোথায় থাকে? আবাসস্থল মানে হচ্ছে এরা কোথায় বসবাস করে বা থাকে। যেমন মানুষ, কি মানুষ সাধারণত আহ, স্থলে থাকে, অর্থাৎ মাটিতে থাকে। আর পাখি কি, ওরা তো ডালে বা গাছে থাকে। মাছ পানিতে থাকে, এরকম। এই যে আমরা গাছের ডালে একটা কাঠবিড়ালি দেখতে পাচ্ছি, একটি পাখি, এবং এখানে পাখির বাসায় পাখির ডিম আছে। তো এখন আমরা যদি পড়ি, দেখো, উদ্ভিদ ও প্রাণী সহ আরো অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীব জগৎ গঠিত। তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম, জীব জগৎ আর কি। আহ, অর্থাৎ এই জীব জগতে থাকে হচ্ছে উদ্ভিদ আর প্রাণী, এই দুইটা জিনিস মিলে জীব জগৎ গঠিত, ঠিক আছে। জীব জগতে বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। দেখো, বিচিত্র ধরনের উদ্ভিদ আর প্রাণী আছে। এই যে আমরা বিভিন্ন ধরনের পাখি দেখি, পশু দেখি। এক একটা পশু বা পাখি বা এক একটা মাছ এক এক রকম না। মনে করো জিরাফ, কত বড় গলা লম্বা একটা প্রাণী। আবার হচ্ছে মনে করো ছোট একটা বিড়াল, সে আবার আর এক রকম। তো তিমি মাছ একরকম, আবার মনে করো পুঁটি মাছ আর এক রকম। তো এইগুলো একটা বিচিত্র না? তো এই জন্য বলছে বিচিত্র। আবার উদ্ভিদও উদ্ভিদও অনেক রকম আছে, যেমন আমরা ছোট ঘাস দেখি, আবার বড় বট গাছও দেখি। আবার কোনো গাছে অনেক ফুল, ফল, এরকম বিচিত্র রকমের আর কি। কোন কোন জীব স্থলভাগ বা মাটিতে বাস করে। স্থলভাগ বা মাটি, যেমন মানুষও কিন্তু একটা জীব, তাই না? তো এই জি মানুষও স্যার। স্থলভাগ বা মাটিতে থাকে। কেউ আবার পানিতে বা মা- কেউ আবার পানিতে বা মাটি ও পানি উভয় স্থানে থাকে। তো মাটি আর পানি উভয় জায়গায় থাকে এমন একটা প্রাণীর নাম বলতে পারবা? স্যার ব্যাং। ফুলি হ্যাঁ, জি ব্যাং। স্যার। হ্যাঁ, স্যার আমি সিফাত। স্যার বলতে ব্যাং। পারি। হ্যাঁ, বলো। আহ কুম কুমির। কুমিরও কিন্তু পানিতেও থাকে, মাটিতেও থাকে। তো এরা কোন কোন জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, যেমন মানুষও কিন্তু রোদে থাকতে পারে না, তাই না? ছায়ায় থাকতে পছন্দ করে। আবার স্যার কারো হ্যাঁ, স্যার বলো। হ্যাঁ, স্যার আজকে কি গণিত ক্লাস করাবেন নাকি সমাজ? হ্যাঁ, গণিত ক্লাস করাবো। আবার কারো প্রয়োজন আলো আছে এমন পরিবেশ। অর্থাৎ আলো প্রয়োজন এমন পরিবেশ কাদের প্রয়োজন হতে পারে বলো তো? এটা উদ্ভিদের আর কি। উদ্ভিদ তো ছায়ায় থাকলে ও বড় হইতে পারবে না, কারণ ওর খাবারই হচ্ছে সূর্যের আলো। এই অধ্যায়ে আমরা বিভিন্ন আবাসস্থলে উদ্ভিদ ও প্রাণীর ধরন এবং পরিবেশে তাদের টিকে থাকার কৌশল ইত্যাদি জানবো আর কি। জীবের আবাসস্থল, যেখানে কোনো জীব স্থলে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। এই যে জীবের আবাসস্থলের সংজ্ঞা দেয়া আছে, যেখানে কোনো জীব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। অর্থাৎ তুমি যদি একটা পিঁপড়াকে, ওকে যদি পানিতে ছেড়ে দাও, ও তো পানিতে বসবাস করতে পারবে না, তাই না? বা একটা মাছকে জি যদি স্যার। তুমি মাটিতে রাখো বা অল্প জলে রাখো, ও কিন্তু অল্প জলে থাকতে পছন্দ করবে না।
বা মনে করো ছোট প্রাণী যাদেরকে আমরা একটা পাখি, পাখিকে যদি ছোট খাঁচায় বন্দি করে রাখি, ও কিন্তু এখানে থাকতে স্বাচ্ছন্দ্য করে না, ওইটা কিন্তু পাখির আবাসস্থল না। পাখি কি মুক্তভাবে উড়ে বেড়াবে। তো এইটা হচ্ছে পাখির আবাসস্থল। কথা আসছে অনেকের কাছ থেকে। তো এরকম এই যে ছক দিয়ে দিছে আমাদের, তো ছকে আমি এটা পূরণ করেছি উদ্ভিদের নাম আর আবাসস্থল কোথায় থাকে, যেমন আম, অর্থাৎ আম গাছ আর কি, বা কলা, কলা গাছ, এরা হচ্ছে স্থলে হয়। পানিতে কিন্তু এই গাছগুলো জন্মে না। কচুরি পানা আবার পানিতে থাকে। তারপরে প্রাণীর নাম আবাসস্থল, অর্থাৎ এটা উদ্ভিদই বলছিল, তাই গাছ উল্লেখ করা লাগেনি আর কি। আর এখানে প্রাণীর নাম মানুষ, সে স্থলে থাকে। রুই মাছ, এটা পানিতে থাকে। গরু ও স্থলে থাকে আর কি। এরকম তোমরা তোমাদের মতো লিখে ছক পূরণ করতে পারো। তো এতক্ষণ যা শিখলাম সেটার সার সংক্ষেপ এখানে আছে। বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে জন্মে আর একটা হচ্ছে বসবাস করে, মানে জন্মগ্রহণ করে। যেমন একটা পাখি, ওর ছানা কি গাছের ডালে একটা বাসায় জন্মগ্রহণ করে না, এবং বসবাস করে কোথায়, গাছে বা এদিক ওদিক ঘুরে বেড়ায়। তো এইটা হচ্ছে বিভিন্ন জীবের আবাসস্থলে তারা এটা করে। জল বা স্থল ভেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। অর্থাৎ আমরা উদ্ভিদ, উদ্ভিদকে তো জলেও দেখা যায় আবার স্থলেও দেখা যায়, তাই না? আচ্ছা, জলে দেখা যায় এমন একটা উদ্ভিদের নাম বলতে পারবা কেউ? স্যার কচুরি পানা। হ্যাঁ, আর স্যার কচুরি পানা। কচুরিপানা তো হয়েছে, নতুন একটা বলো। স্যার খুদি পানা। কি পানা? খুদি পানা। খুদি পানা। আচ্ছা, যেমন শ্যাওলা, হাতে পানা। শ্যাওলা, এগুলো হচ্ছে উদ্ভিদ যেগুলো পানিতে স্যার থাকে। শাপলা। শাপলা, এই যে নতুন একটা বলেন। পদ্ম ফুলও কিন্তু এই যে পানিতে, তাই না? শাপলা, পদ্ম, এগুলো উম, তো এগুলো পানিতে উদ্ভিদ, আর স্থলে তো কত বলি হ্যাঁ, বলো। স্যার জলজ উদ্ভিদ। কি উদ্ভিদ? জলজ উদ্ভিদ। হ্যাঁ, জলজ উদ্ভিদ মানে তো জলে সব উদ্ভিদ, কিন্তু নির্দিষ্ট করে নাম বলতে বলছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো এই যে বিভিন্ন আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। মনে করো একটা ছোট বন, সেখানে তো আম, প্রাণী বলতে শিয়াল, বা কাঠবিড়ালি বা ছোট ছোট থাকবে, তাই না? যদি বড় একটা বন থাকে, সেখানে হাতি, জিরাফ, বাঘ, এরা থাকবে আর কি। তো এরকম আসলে স্থল বিভিন্ন ভেদে হচ্ছে এই বৈচিত্র্য আছে। বিভিন্ন আবাসস্থলের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আরো কিছু জানি। জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন স্থলজ, জলজ, মেরু অঞ্চলের পরিবেশ। অর্থাৎ এইখানে আমরা আরো কিছু দেখলাম, সেটা হচ্ছে স্থলজ মানে স্থলে, জলজ মানে জল, আর মেরু অঞ্চল। আচ্ছা, মেরু অঞ্চল কি বোঝো তোমরা? মেরু অঞ্চল বলতে কি বোঝায়? স্যার ঠান্ডা। ঠান্ডা অঞ্চল। স্যার ঠান্ডা ঠান্ডা অঞ্চলও না, ওইটা হচ্ছে মানে বরফ এলাকা আর কি, যেখানে শুধু বরফ। বরফ দ্বীপ। আর মেরু, স্যার হ্যাঁ, মেরু বলতে দুইটা মেরু আছে, একটা উত্তর মেরু, দক্ষিণ মেরু। তো তোমরা পৃথিবীর গ্লোব, অর্থাৎ গোল যেটা আছে, গ্লোব থাকে, ওইটা দেখেছো না? জি স্যার। ইয়েস। হ্যাঁ, ওইটার দুই মাথায় যে দুই প্রান্ত, ওইটা হচ্ছে তোমার হচ্ছে মেরু অঞ্চল। তো একটা প্রান্তের নাম হচ্ছে অ্যান্টার্কটিকা, আর একটা প্রান্তেও হচ্ছে এই, মানে অস্ট্রেলিয়ার ওইদিকে আছে আর কি। তো অ্যান্টার্কটিকা মহাদেশ নামে একটা মহাদেশই আছে। তো এইখানে শুধু বরফ আর বরফ।
মানে এত ঠান্ডা বা বরফ কোনো উদ্ভিদ ওইভাবে জন্মে না, ওই জন্য ওইখানে মানুষও তেমন থাকে না। অনেকে থাকে যারা গবেষণার জন্য থাকে আর কি, আলাদা ঘর জি তৈরি স্যার। করে। তো ওই অঞ্চলে আসলে মেরু অঞ্চলে তো ওইখানেও উদ্ভিদ বা প্রাণী আছে, যেমন পেঙ্গুইন, পেঙ্গুইন আছে। এসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যেও ভিন্নতা রয়েছে। অর্থাৎ একটা স্যার পেঙ্গুইন, হ্যাঁ বলো। শ্বেত ভাল্লুক। হ্যাঁ, শ্বেত ভাল্লুক অর্থাৎ সাদা ভাল্লুক, অর্থাৎ একটা শ্বেত ভাল্লুক বা পেঙ্গুইনকে যদি এই কক্সবাজার সমুদ্র সৈকতে এনে রাখা যায়, ও কিন্তু থাকতে পারবে না, তাই না? জি স্যার। তো এক একজনের থাকার স্থান আলাদা আসলে। পরিবেশের বিভিন্ন আবাসস্থলে যেমন ভিন্ন ভিন্ন বৈচিত্র্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। অর্থাৎ এই যে পরিবেশের যে বিভিন্ন বৈচিত্র্য, একটা স্থল, একটা জলজ, একটা মেরু, এবং এখানে যে বসবাস করা প্রাণী, এদের মধ্যেও বৈচিত্র্য রয়েছে তাই বলছে। কারণ এই যে যেগুলো শ্বেত ভাল্লুক, মানে শ্বেত মানে হচ্ছে সাদা, সাদা ভাল্লুক কিন্তু অন্য জায়গায় দেখা যায় না, ওই বরফের ওইখানেই দেখা যায়। অর্থাৎ অন্য যে ভাল্লুক, ওদের চামড়া অতটা শক্ত না, ওরা ওই শীত নিবারণ করতে পারে না। কিন্তু এই সাদা ভাল্লুক গুলোর চামড়া এমন ভাবে তৈরি, ওরা ওই ঠান্ডায় থাকতে পারে আর কি। আচ্ছা, তারপরে দেখো স্থলজ আবাস স্থল। আহ, মাটি বা ভূমির পরিবেশ হলো স্থলজ আবাসস্থল, এটা গুরুত্বপূর্ণ। স্থলজ আবাসস্থল বলতে বোঝায় মাটি বা ভূমির পরিবেশ। উদ্ভিদ ও প্রাণীর একটি বড় অংশ স্থলজ পরিবেশে বসবাস করে। তাহলে দেখো, আমরা এই উদ্ভিদ আর প্রাণীকেই জীব বলে জানি, এদের বড় অংশই এই স্থলে বসবাস করে। তাহলে পানিতে এবং হচ্ছে মেরু অঞ্চলে কিন্তু কম উদ্ভিদ বা প্রাণী থাকে, বেশিরভাগই স্থলে থাকে, আমরাও স্থলে থাকি। স্থলভাগের উদ্ভিদ হলো কি, আম, জাম, কাঁঠাল, নারকেল, কলা, নিম, করই, করই হচ্ছে একটা গাছ, মেহগনি ইত্যাদি। এরকম তো গাছের নাম আরো অনেক আছে, তাই না, বলে শেষ করা যাবে না। আহ, এসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থল হলো ছোট ছোট উদ্ভিদের আবাসস্থল। এই বড় উদ্ভিদের নিচে যেখানে ছায়া পায়, সেখানে আবার অন্য উদ্ভিদ জন্মে, যেমন কি বিভিন্ন ধরনের ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদ। স্যাঁতসেঁতে ভেজা স্যার থা- উদ্ভিদ মানে কি? আহ, তৃণ মানে হচ্ছে একেবারে ছোট যেগুলো তৃণভূমি, অর্থাৎ যেগুলো মাটির সাথে লেগে থাকে আর কি। এই যে উপরে যে জি গাছের নাম বলছে, আম, জাম, কাঁঠাল, নারকেল, কলা, এগুলো তো অনেক বড় গাছ না, অনেক উপরে থাকে মাটির, তাই না? আর তৃণ জাতীয় উদ্ভিদ মানে যেগুলো মাটির সাথে মিশে থাকে আর কি, সেগুলো। আচ্ছা, মাটি কত ধরনের হয় দেখো, স্যাঁতসেঁতে মাটি, ভেজা মাটি, আহ, ঠান্ডা ঠান্ডা স্থানে জন্মে মস, ফান জাতীয় উদ্ভিদ আর কি। কোনো কোনো উদ্ভিদ আবার বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে, জি যেমন স্যার। আর্কিড ও বিভিন্ন ধরনের ফান আর কি। অর্থাৎ বড় একটা উদ্ভিদের গায়ে ছোট একটা উদ্ভিদ হইতে পারে, সেটাকে অনেক সময় আমরা জি স্যার। পরগাছা বলি আর কি। তো আহ, এটাকে আমরা এমনি সাধারণ নাম হিসেবে আর্কিড বা বিভিন্ন ধরনের ফান জাতীয় উদ্ভিদ বলতে পারি। আবার উদ্ভিদের মধ্যে রয়েছে, সরি প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ, গরু, ছাগল, হাতি, বাঘ, শিয়াল, হাঁস, মুরগি ও বিভিন্ন রকমের পাখি, ইঁদুর, কেঁচো, পিঁপড়া। পিঁপড়া। তো এভাবে তো বলে শেষ করা যাবে না, আরো অনেক আছে আর কি। স্থলজ আবাসস্থলের মধ্যেও অনেক বৈচিত্র্য রয়েছে, আহ, যেমন বনজ, মরুজ, তৃণভূমি। অর্থাৎ এই যে স্থলভাগ, স্থলে রয়েছে বনজ মানে যেখানে বন জঙ্গল, মরুজ মানে মরুভূমি অর্থাৎ খালি বালু আর বালু, যেমন সৌদি আরবে
শুধু বালু আর বালু, তাই না? আর তৃণভূমি মানে যেখানে ঘাস টাস জন্মে, এইগুলো আর কি। তো এই স্থলজের ভিতরে এই তিনটা পার্থক্য আমরা এখানে দেখলাম। ইত্যাদি মানে যদি আরো এরকম আছে। তো এইটাই মানে বন, মরুভূমি, তৃণভূমি। তো এইসব অঞ্চলে বিভিন্ন স্যার, ধরনের হ্যাঁ বলো। বারবার যেন কে মেসেজ করছে তাই এখানে পড়ছে, লেখা বোঝা যাচ্ছে না। এইভাবে মেসেজ করার দরকার নাই, হ্যাঁ। আহ এ তো অনেক আগে করছিল বাঁধন চন্দ্র আর হচ্ছে কাব্য। আচ্ছা, এই যে আমরা বনজ অঞ্চল দেখতে পারছি, মনে করো এটা বাংলাদেশের সুন্দরবন আর কি। এখানে একটা নদী আছে সুন্দরবনে গেছো কেউ তোমরা? আমি আমি কিন্তু গিয়েছি সুন্দরবনে। তো এই স্যার যে না। যাওনি কেউ? স্যার, তো আচ্ছা, এই যে কুমির আছে, বাঘ আছে, তারপরে এই যে বানর দেখতে পারছে একটা গাছে, এবং এই পাশে হরিণ আছে, এটা একটা বক পাখি আছে, আর এই জলের ভিতর আরেকটা কি জানি আছে, বোঝা যাচ্ছে না। তো উপরে এই যে পাখি আছে, এগুলো আর কি। হ্যাঁ, স্যার আবার মেসেজ পাঠাচ্ছে কিছু নেই। হ্যাঁ, মেসেজ পাঠানোর দরকার নাই, ঠিক আছে, এগুলো স্ক্রিনের উপর আসে, সমস্যা হয়। তোমরা এমনি কথা বলতে হলে হ্যান্ড রাইজ করবা, বা কথা বলা শেষ হলে তখন আহ হচ্ছে মেসেজ করবা, সমস্যা নাই। এখন পড়া চলাকালীন মেসেজ দেওয়ার দরকার নাই, এটা স্ক্রিনে এসে সমস্যা করে। আচ্ছা, মেসেজ অপশন কিভাবে বন্ধ করে রাখা যায় ওইটা আমি দেখবো। আচ্ছা, তারপর দেখো বনজ আবাসস্থল। যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয়। আচ্ছা দেখো, এই বন সৃষ্টি হয় কিভাবে? প্রাকৃতিক ভাবে, যেখানে প্রচুর উদ্ভিদ জন্মে আর কি। অর্থাৎ এই সুন্দরবনের গাছগুলো কিন্তু কেউ লাগায়নি, তাই না? আমরা অনেক সময় কি বাড়ির পাশে ফাঁকা জায়গা থাকলে আমরা বিভিন্ন গাছ টাছ লাগাই, চারা লাগাই, সেখানে গাছ বড় হলে বন হয়ে যায়। কিন্তু সুন্দরবনের এই গাছগুলো কিন্তু কেউ লাগায়নি, প্রাকৃতিক ভাবে গাছগুলো হয়েছে। তো এইটাকেই হচ্ছে বন বলে, এবং বন সৃষ্টি হয়েছে বলে বলা হয়েছে এইভাবে। যেমন আমাদের দেশের শালবন, সুন্দরবন। বনের উদ্ভিদসমূহের মধ্যে এই শাল, গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন অন্যতম। এছাড়াও আছে গুল্ম, তিনো, মস, ফান জাতীয় উদ্ভিদ। গুল্ম মানে হচ্ছে এই এইগুলো আমরা পরে শিখবো, মানে ছোট উদ্ভিদ আর কি। তিনো অর্থাৎ ঘাস, মস এবং ফান এগুলো আছে। বনজ পরিবেশে অনেক প্রাণীও বসবাস করে, যেমন একটু নিচে যাই। যেমন আমাদের সুন্দরবনে বাঘ, হরিণ, বানর, কুমির ও বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। ব্যাঙ উভয়চর প্রাণী, এই যে এখানে বলা আছে ব্যাঙ হচ্ছে উভয়চর প্রাণী, মানে ও হচ্ছে পানিতেও থাকে আবার মাটিতেও থাকে। শিশু অবস্থায় ব্যাঙাচি এরা পানিতে থাকে, বড় হয়ে জি মাঠ স্যার। মাটি ও পানি উভয় স্থলে বসবাস করে। তো এই ব্যাঙাচি দেখেছো তোমরা কখনো পানিতে? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ। তো এই ব্যাঙ কি করে? পানিতে ডিম পাড়ে, ছোট ছোট বলের মতো ভেসে বেড়ায় পানিতে। ওই বলগুলোই জি। পরে হচ্ছে ব্যাঙ হয়ে যায়, তাই না? এক আচ্ছা জায়গা থেকে স্যার। অন্য জায়গায় চলাফেরা করে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে ব্যাঙ বড় হইলেও পানিতেও থাকে, আবার হচ্ছে মাটিতে থাকে। তো একটা ব্যাঙকে যদি আমরা পানিতে ফেলে দিই, ও কিন্তু আবার সাঁতার কাটে ডাঙায় চলে আসতে পারবে, তাই না? উম তো এই যে সাপ, ইঁদুর, কাকড়া মাটির গর্তে বাস করে আর কি। তাহলে এদের হচ্ছে নিজস্ব গর্ত আছে, সাপ, ইঁদুর, কাকড়ার। আমাদের জি দেশে স্যার। হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রামের বনভূমি। দেখো আমাদের দেশে কিন্তু হাতিও আছে। তো আহ
সেই হাতিগুলো হচ্ছে চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রামে যেখানে বনভূমি আছে, অর্থাৎ প্রাকৃতিক ভাবে যে বন তৈরি হয়েছে সেখানে থাকে। আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ রাজকীয় বাঘ আর কি, শুধু সুন্দরবনেই বাস করে। আহ, তৃণভূমি, দেখো, জলজ স্থলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে। এই ধরনের আবাসকে বলে তৃণভূমি। একটু আগে বলছিলাম যে মাটির সাথে মিশে থাকে, যেটা হচ্ছে ঘাস, এই ঘাস জাতীয় উদ্ভিদকে তৃণভূমি বলে। এখানে থাকে হচ্ছে শন। শন চিনো? না স্যার, না ওই স্যার। কাশফুল গাছ দেখেছো না, কাশফুল? জি স্যার, জি ওই স্যার, কাশ, হোয়াইট কালারের। হ্যাঁ হ্যাঁ, কাশফুলে সাদা ফুল হয়। ওই কাশফুলই হচ্ছে গাছ হচ্ছে যখন শুকায় যায় তখন ওইটাকে শন বলে, ঠিক আছে? ওই যে আমাদের বাড়িতে হচ্ছে অনেক সময় বারুন বা ঝাঁটা ওই যে ব্যবহার হয়, ওইটাও কাশফুলের আর কি। যাই হোক, নলখাগড়া, বিরুৎ বা গুল্ম জাতীয় উদ্ভিদ, অর্থাৎ এগুলো ছোট উদ্ভিদ, মাটি থেকে বেশি উঁচু হয় না এই গাছগুলো। আর এই গাছগুলোর কাণ্ড হয় না, যেমন আমরা বাড়িতে যেই ফার্নিচার তৈরি করি যে গাছগুলো দিয়ে, সেগুলো হচ্ছে বড় গাছ। আর এই গাছগুলো একেবারে ছোট, এগুলোর কোনো কাঠ হয় না, ঠিক আছে? জাতীয় উদ্ভিদ। জি প্রাণীদের স্যার। মধ্যে থাকে হরিণ, কুকুর, খরগোশ, শেয়াল, বাজ পাখি, পেঁচা, হায়না। তো হায়না দেখেছো তোমরা? জি স্যার। জি স্যার, টিভি চিড়িয়াখানায়। টিভি চিড়িয়াখানায় দেখেছো তাই না? তারপর টিভিতে দেখেছো? আহ, তো এই হায়নারা কিন্তু বাঘের থেকেও শক্তিশালী, অনেক সময় বাঘকেও অ্যাটাক করে, তাই না? জি স্যার। জি হ্যাঁ। স্যার। মরুভূমি হলো স্থলজ আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। অর্থাৎ এই মরুভূমির বৈশিষ্ট্য কিন্তু অন্যান্য স্থলভাগের মতো না। তো তোমরা কি এইসব দেশে গিয়েছো? সৌদি আরব, কাতার, এইসব যেসব দেশে মরুভূমি না আছে, স্যার। না যাওনি স্যার। তাই না? আহ, তো এই অঞ্চলগুলো আমাদের এইসব দেশের মতো না, তাই না? শুধু বালু আর বালু। যদি আমরা বিভিন্ন নদীর পাড়ে যাই, তখন আমরা এই যে এই সময় দেখতে পারি যে অনেক বালু থাকে আর কি, কিন্তু এই বালুর মতনও না। তো এই পরে বালুগুলো শুকায় কি লাল হয়ে গেছে। পরে পরে কল করে দেন। এই মিউট করে রাখো দরকার। তো এখানে উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দেখো একদিকে তাপমাত্রা বেশি আবার বৃষ্টিপাত হয় না, তাহলে কত একটা কষ্টকর জায়গা। দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য এবং শুষ্ক আবহাওয়া মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ এখানে শুষ্ক আবহাওয়া আর কি, শুকনো অঞ্চল। তো এখানে কি কি জন্মে? খেজুর, ফণি মনসা সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম এই অঞ্চলের উদ্ভিদ। এই যে এগুলো হচ্ছে ক্যাকটাস, আর এগুলো মনে করো গুল্ম। আর এই যে খেজুর গাছ আছে আর কি, খেজুর গাছ সৌদি আরবে তো অনেক খেজুর গাছ আছে, এইগুলো বালুর ভিতর জন্মে আর কি। এছাড়া এই যে এই সাপ, তারপরে এই যে বিভিন্ন প্রাণী ট্রাণী আছে, আর উট তো আছে, চিল আছে এরা। মরুজ আবাসস্থলের প্রাণীদের মধ্যে রয়েছে উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা ও বিভিন্ন ধরনের পতঙ্গ। দেখো এই টিকটিকি তো আমাদের ঘরেও থাকে, তাই না? তো এরা সৌদি আরবেও দেখা যায় আর কি। আর উট, গিরগিটি, গিরগিটি তো আমাদের দেশেও আছে। এই পতঙ্গ বলতে ছোট পোকামাকড়। এই সান্ডা আর উট হচ্ছে আমাদের এখানে নাই। আহ, আমরা আর ক্লাস বেশি দূর নেব না। তারপরে আমরা হচ্ছে মেরু অঞ্চলটা পড়ে নিতে পারি। তো মেরু স্যার, অঞ্চল হ্যাঁ বলো। স্যার, এই এই কয়দিন কি বিজ্ঞান ক্লাস নেবেন? হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞান ক্লাস নিয়ে এই অধ্যায়টা শেষ করব।
ও পৃথিবীর কোনো কোনো অঞ্চল বরফে ঢাকা, যেমন মেরু অঞ্চল। এই অঞ্চলের খুব কম উদ্ভিদ জন্মে। এদের মধ্যে রয়েছে আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ। কিছু অনন্য বৈশিষ্ট্যের প্রাণী এ অঞ্চলে বাস করে। এ অঞ্চলে বাস করে শব্দটা দুইবার আছে, যেমন শ্বেত ভাল্লুক, সিল আর পেঙ্গুইন। এই যে এগুলো হচ্ছে সিল, এগুলো পেঙ্গুইন, আর এগুলো শ্বেত ভাল্লুক। এরা হচ্ছে থাকে। এবং এইখানে দেখো যে মরুভূমি আর এই মেরু অঞ্চল একই রকম, অর্থাৎ মরুভূমিতে শুধু বরফে ঢাকা, আর মেরু অঞ্চলে মানে এই যে বালুতে ঢাকা আর কি। আহ, জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে এই পর্যন্তই পড়বো। এই মানে এই পেঙ্গুইন ইত্যাদি। পেঙ্গুইন পর্যন্ত। আহ, এই অধ্যায়টা হচ্ছে, হ্যাঁ, অনেক বেশি বড় নয়। আমরা অন্য আর 2 দিন পড়লে এগুলো শেষ করতে পারবো, সমস্যা নেই। আমরা অল্প অল্প করেই পড়বো, এবং যতটুকু পড়বো সেইটুকু অনেক ভালো করে পড়বো। তো এর ভিতর থেকে তোমাদের যদি কুইজ প্রশ্ন জিজ্ঞেস করা হয়, বিভিন্ন সংজ্ঞা জিজ্ঞেস করা হয়, এগুলো পারতে হবে। এবং কোন অঞ্চলে জি কোন স্যার। প্রাণী এবং কোন উদ্ভিদ বসবাস করে, এইগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে? যেহেতু 5-এ বৃত্তি জি পরীক্ষা স্যার। দিবে। আহ, জি স্যার। হ্যাঁ। এবং এই স্থলজ ভাগের বিভিন্ন ভাগ, আহ তারপর জলজ ভাগের ওইগুলো তো পড়বো। কয়টা অঞ্চল আছে, স্থলজ, জলজ, মেরু, এগুলোর পার্থক্য তোমাদের জানতে হবে। এবং কোন কোন জায়গায় কোন উদ্ভিদ কোন প্রাণী থাকে, গর্তে বাস করে কোন প্রাণী, কোনগুলো বড় উদ্ভিদ কোনগুলো ছোট উদ্ভিদ, এগুলো জানতে হবে। আচ্ছা, আমরা ক্লাসরুমে ফিরে আসলাম। এখন তোমরা 13 জন আছো। আমি রেকর্ড বন্ধ করে দিচ্ছি।